আজকে সকালে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আজকে সকালে আজারবাইজানের নাকচিবান প্রদেশে ইরান আ সম্ভবত ইরান থেকে আগত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তো এখন এই ক্ষেপণাস্ত্র আঘাত হানাটা এমন একটা সময় হলো যেদিন ইমাম খোমেনি মৃত্যুবরণ করল সেদিন কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলি তিনি সেদিন আজারবাইজানে অবস্থিত ইরানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি সেখানে শোক বার্তা জানিয়েছেন। এখন এই ধরনের একটা বৃত্ততাপূর্ণ সম্পর্কের পরেও ইরান কিন্তু আজকে আক্রমণ করে বসলো আজারবাইজানে। এখন আজারবাইজান কিন্তু এই বিষয়টা খুবই প্রকটভাবে নিয়েছে এবং তারা বলেছে যে আজারবাইজানের তার দেশের নিরাপত্তাকে হচ্ছে সর্বোচ্চ প্রাধান্য দেয়। এখন বিষয়টা যদি এরকম হয় যে এক্ষেত্রে যদি আক্রমণ আরো বাড়তে থাকে সেক্ষেত্রে হয়তো আম ইর আজারবাইজান অথবা তুরস্ক এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। কিন্তু গতকাল রাতে যে খবরটা শোনা গেছে সেটা হচ্ছে এরকম যে ইরান থেকে কয়েকটি মিসাইল আক্রমণ করা হয়েছে এবং সেটা হচ্ছে ভূমধ্যসাগরে অবস্থিত যারা ন্যাটোর যে জাহাজ কর্তৃক ইন্টারসেপ্ট করা হয়েছে এবং সেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো থেকে দাবি করা হয়েছে এই মিসাইলটি ইরান থেকে আগ আ মানে এসেছে। এবং এ ব্যাপারে পরবর্তী সময়ে আমরা শুনেছি যে আ ইরানের আম আ আ আ পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কথাও বলেছেন। আজকে সকালের বা দুপুরের অংশে যেটা জানা গেল যে ইরানের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি বিবৃতি প্রদান করা হয় এবং সেই বিবৃতি স্পষ্টভাবে বলা হয় যে ইরান কখনোই তুরস্ক আক্রমণের সাথে জড়িত না এবং ইরান থেকে কোনো মিসাইল কখনো তুরস্কে আক্রমণ হয়নি এবং তুরস্ককে তার একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বিশ্বাস করা এবং একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রে এইভাবে ইরান আক্রমণ করতে পারে সেটা আসলে কাম্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের এই পর্যায়ে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রচুর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং একটা প্রচেষ্টা দেখা হচ্ছে যাতে করে আরব বিশ্ব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, তুরস্ক এবং আজারবাইজানকে এই যুদ্ধে টেনে নিয়ে আসা যায়। তবে এটা সত্য যে এখনো ইরাকে ইরান থেকে আক্রমণ হচ্ছে এবং বাহরাইনেও কিন্তু এখনো আক্রমণ চলছে। আরেকটি বিষয় যে অতি সম্প্রতি ইরানের একটি প্রশিক্ষণ এবং প্রায় যুদ্ধ বিমান যেটাকে বলা হয় যে ইয়াক 130 সেই যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে আমেরিকার F-35 এবং এটা বিশাল ফলাও আকারে প্রচার করা হচ্ছে। এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ইরানের তেল আবিবে চতুর আম দুই দুই ২ দিক থেকে আক্রমণ হচ্ছে। একটা হচ্ছে ইরানের মিসাইল যাচ্ছে এবং অন্য দিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লেবাননের মিসাইল যাচ্ছে। তবে এখানে একটি বিষয় বলা হচ্ছে যে ইরান থেকে মিসাইল আসার পরিমাণের সংখ্যা কিন্তু লেবানন থেকে মিসাইল আসার পরিমাণের সংখ্যার তুলনায় কিন্তু কম। আম এব আম এবং এটা এমন হতে পারে যে আমেরিকা যেটা দাবি করেছে যে তারা অনেক মিসাইল ইন্টারসেপ্টর ইরানের ধ্বংস করে ফেলছে। এটা একটা কারণ হতে পারে। অথবা আরেকটা কারণ হতে পারে যে ইরান হয়তো দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সেই হিসেবে ইরান চাচ্ছে যে ধীরে, ধীরে এই যুদ্ধটাকে বাড়াতে। এখন আমরা যেটা একটু আগে বলেছিলাম যে ইরান থেকে বা পূর্ববর্তী লাইভে যেটা বলেছিলাম যে ইরাক থেকে পিকেকে এবং ওয়াইপিকে অর্থাৎ যেইসব বিতাড়িত কুর্দি যোদ্ধারা সিরিয়া থেকে, ইরান থেকে এবং তুরস্ক থেকে বিতাড়িত হয়েছে, তারা একটা গোষ্ঠী হচ্ছে তারা আ ইয়ের প্রভাবে অর্থাৎ আমেরিকার প্রভাবে তারা হচ্ছে আম আম ইরানে প্রবেশ করতে চাচ্ছে। তো এখন ইরানে যে প্রবেশ করছে বা করছে এটা কিন্তু আমেরিকান সংবাদ মাধ্যমগুলোর দাবি। কিন্তু আ ইরাকের যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি বলছেন যে আমাদের এখান থেকে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে কুর্দিস্তানের কোনো কুর্দি বিদ্রোহীরা বা সশস্ত্র সংগঠন ইরানে প্রবেশ করছে। আবার এটাও কিন্তু সত্য যে আমেরিকা যেসব আক্রমণগুলো করছে বর্তমানে আমেরিকা তেহরানের পাশাপাশি ইরানের সীমান্তবর্তী অঞ্চলগুলো অর্থাৎ ইরাকের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলো যেদিক থেকে ইরাকের কুর্দিরা প্রবেশ করতে পারে সেখানে কিন্তু আক্রমণের পরিমাণ ব্যাপক হারে বাড়িয়েছে। এখন আম আমরা এখন যেটা বলতে পারি যে আসলে ইরান কি এই যুদ্ধ সবার মাঝে ছড়িয়ে দিয়ে কি টিকে থাকতে পারবেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইরানের হাতে কি অস্ত্র আছে যদি ইরান চায় যে পুরোটা মধ্যপ্রাচ্যকে অচল করে দিতে? দেখুন আমরা জানি যে মধ্যপ্রাচ্যে কিন্তু সুপেয় পানির অভাব এবং সুপেয় পানির অভাব দেখেই লবণাক্ত পানি যে ফিল্টারিং সিস্টেম সেই ফিল্টারিং সিস্টেম থেকে পানি শোধন করে হচ্ছে সুপেয় পানি হচ্ছে পান করে মধ্যপ্রাচ্যের আরবরা। এখানে কাতার, দুবাই, আরব আমিরাত এবং বাহরাইন
তাদের অধিকাংশ পানি কিন্তু এই পানি। এখন যদি ইরান যদিও এর কয়েকটা পানি শোধনাগার আক্রমণ করেছে। ইরান যদি সমস্ত পানি শোধনাগারগুলোতে আক্রমণ করে বসে, তাহলে কিন্তু একটা বিশাল বড় ওয়াটার ওয়ার হয়ে যাবে, অর্থাৎ সুপেয় পানির যুদ্ধ। তখন কিন্তু এই বিষয়টা এত সহজ থাকবে না এবং ইরান চাইলে কিন্তু তখন যুদ্ধর জন্য ক্ষেপণাস্ত্র বা অন্য কিছু নিক্ষেপ না করেও কিন্তু একটা বিশাল বড় চাপ ফেলতে পারে। তবে এক্ষেত্রে একটা হুমকি থেকে যাবে, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে তার যে সম্পর্কের টানাপোড়েন অথবা যুদ্ধটাকে আরো ব্যাপক বা বিস্তৃত আকারে ধারণ করবে। তবে এখানে ফাইনালি যে একটা বিষয়, যে গত ৮ মাস আগে যখন ১২ দিনের যুদ্ধ স্থায়ী হয়েছিল, তখন কিন্তু ইরান মনে করেছিল যে এই যুদ্ধই শেষ নয় এবং ইরানের জনগণ, ইরানের মানুষ, ইরানের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ, তারা কিন্তু সবাই অভ্যস্ত এবং সবাই মোটামুটি প্রস্তুত যে তাদের একটা দীর্ঘ যুদ্ধের মধ্য দিয়ে হতে হবে যেতে হবে। কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেই। ফলে মধ্যপ্রাচ্যের অন্য দেশ যদি চায়ও, তারা কিন্তু সরাসরি যুদ্ধে এভাবে অংশগ্রহণ করাটা তাদের জন্য অনেক, অনেক, অনেক কঠিন সিদ্ধান্ত। তাহলে এখন ইরান আসলে কি করতে পারে? যদি সত্যি যে আমেরিকার যে প্রক্সি কুর্দিস্তান থেকে যে বিদ্রোহী সেনাগোষ্ঠী, অর্থাৎ আমি আগেও বলেছি যে সকল কুর্দি কিন্তু ইরান বিরোধী নয়। তার মধ্যে জারিদারি এবং তালেবান পরিবার যারা, তারা কিন্তু হচ্ছে ইরানের শাসন ক্ষমতার জন্য সরাসরি থ্রেট না। যেহেতু তারা নিজেরাও এখন শাসন ক্ষমতায় আছে, তারা এমন কোনো রিস্ক নিবে না যা তাদের জন্য, তাদের শাসনভারের জন্য হুমকি হয়ে যায়। সেক্ষেত্রে ৫ টি গ্রুপের মধ্যে ২ থেকে ৩ টি গ্রুপ, শাখা বা উপশাখা কুর্দিদের, তারা হচ্ছে এই ইরানের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত রয়েছে। এখন যেটা ইরান বুঝতে পারছে, ইরান কিন্তু ৮ মাস আগে তার যে প্রক্সি গুলো ছিল, সেই প্রক্সি গুলোকে কিন্তু আবার সে হচ্ছে কি অ্যাক্টিভ করেছে। এখন দেখা যাচ্ছে যে লেবাননের যে হিজবুল্লাহ, তারা আবার অ্যাক্টিভ হয়েছে। ইরাকের যে শিয়া মিলিশিয়া গোষ্ঠী, তারা আবার অ্যাক্টিভ হয়েছে। পাশাপাশি ফিলিস্তিন বা সিরিয়ায় যে তাদের যে প্রক্সি গোষ্ঠী ছিল, তারা সেই প্রক্সি গোষ্ঠীগুলোকে আবার অ্যাক্টিভ করেছে। এখন এটা হতে পারে যে ইরান হয়তো আম অ্যা এত সহজে হার মানবে না। হার মানার আগে সে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে অর্থনৈতিক যে অবকাঠামো, মধ্যপ্রাচ্যের যে জ্বালানি ভিত্তিক যে অবকাঠামো, মধ্যপ্রাচ্যের যে বিদেশি বিনিয়োগ, মধ্যপ্রাচ্যের যে আমেরিকার যে মরুলিপনা, নিশ্চয়ই তার একটা না একটা ক্ষতি করে ছাড়বে এবং সেই ক্ষতি করে ছাড়ার আগ পর্যন্ত ইরান মনে হয় কিছুটা দমার পাত্র নয়। কারণ আমরা দেখেছি যে আগে যখন মার্কিন প্রেসিডেন্ট প্রেস ব্রিফিং দিত, তখন কিন্তু তিনি হাস্যরসাত্মক থাকতেন। ইরানের বিষয় নিয়ে তিনি একটু কটূক্তি করতেন। কিন্তু এখন কিন্তু তিনি খুব রোয়েস হয়ে কথা বলছেন এবং ইদানিং যেটা শোনা যাচ্ছে যে আম আ মার্কিন সেনাবাহিনীর মৃত্যু সংখ্যা কিন্তু ধীরে, ধীরে বাড়ছে এবং আস্তে, আস্তে সেই সেনাবাহিনীদের তিনি নাম, ঠিকানা এবং তাদের উচ্চ পদবী, কর্মকর্তারা কোথায় কাজ করতেন সেগুলো তিনি প্রকাশ করছেন। এখন কতদিন পর্যন্ত মার্কিন জনগণ এই ধরনের ক্ষয়ক্ষতি মেনে নিবে এবং কতদিন পর্যন্ত আসলে যে ইসরায়েলি লবি এই ধরনের আ চে রাজপথের চাপকে সামলাতে পারবে, তার উপর নির্ভর করছে আসলে আমেরিকা এই যুদ্ধ কতদিন চালাবে। এবং আম আ ইরানের যুদ্ধ করাটা নির্ভর করছে আসলে ৩ টি শক্তির উপর। একটি শক্তি হচ্ছে তাদের মিসাইল শক্তি, আরেকটি হচ্ছে তাদের ড্রোন শক্তি, আরেকটি শক্তি হচ্ছে তাদের প্রক্সি বাহিনী এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ পিপল, তাদের মানুষের আ প্রতিরোধ ক্ষমতা, অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা। এই ২ যখন শেষ হবে, অ তখনই হয়তো যুদ্ধটা শেষ হবে আমার কাছে মনে হচ্ছে।